দর্শক আলোচিত ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ বিস 24-এ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহনাজ শারিয়ার। যে অধিকারের জন্য আইন করা হয়েছিল সেখানেই ছিল অসঙ্গতি। তাই ৮৩ বছর ধরে স্বামীর কৃষি জমিতে কোনো প্রাপ্য ছিল না হিন্দু বিধবাদের। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এই অসঙ্গতি দূর করে রায় দিলেন হাইকোর্ট, যাকে ঐতিহাসিক বলছেন আইনজীবীরা। বিধবা বৌদি স্বামীর কৃষি জমি পাওয়ার অধিকার রাখে না এমন দাবি করে ১৯৯৬ সালে খুলনা কোর্টে মামলা করেন দেবর যতীন্দ্রনাথ মণ্ডল। এতে নিম্ন আদালত বলেন, বিধবারা স্বামীর অকৃষি জমির অধিকার রাখলেও কৃষি জমির রাখেন না। আপিল করার পর জেলা জজ দিলেন ভিন্ন মত। রায়ে বলা হলো, বিধবারাও স্বামীর কৃষি জমির অংশীদার হবেন। বিষয়টি গড়ালো উচ্চ আদালতে। ১৯৩৭ সালে হিন্দু বিধবা সম্পত্তি আইনে স্বামীর অকৃষি জমির অধিকার দেয়া হলেও কৃষি জমিতে বঞ্চিত করা হয় বিধবাদের। বাংলাদেশ স্বাধীন হলেও সে আইনটি হুবহু চালু রাখা হয়। আইনটি নিয়ে দুপক্ষের দীর্ঘ শুনানি শেষে অ্যামিকাস কিউরির মত নেন হাইকোর্ট। পরে রায়ে জানান, হিন্দু বিধবা নারীরা অকৃষি জমির মতো স্বামীর কৃষি জমিরও মালিক হবেন। তো আমরা এই আইনটা ১৯৩৭ সালের আইনটা অ্যাজ ইট ইজ আমরা ১৯৭৩ সালে বাংলাদেশ এটা অ্যাডপ্ট করেছে অ্যাজ ইট ইজ। অরিজিনাল যে আইনটা ছিল অ্যানি প্রপার্টির কথা বলা ছিল ওইভাবেই অ্যাডপ্ট করেছে। তো এখন এখানে প্রশ্ন, বাংলাদেশ যখন এই আইনটা অ্যাডপ্ট করলো, তারপরেও হচ্ছে আমাদের অ্যাপেক্স কোর্টগুলো হচ্ছে ওই ফেডারেল কোর্টের জাজমেন্টগুলো ফলো করে আসছে যে এই ১৯৩৭ সালের আইন কৃষি জমির উপর প্রযোজ্য হবে না। এই জাজমেন্টে যে এখন থেকে কৃষি জমির উপর বিধবাদের অধিকার থাকবে এবং তারা বা ইনহেরিটেন্স এটা ক্লেম করতে পারবে। এমন রায়কে ঐতিহাসিক বলছেন আইনজীবীরা। বাংলাদেশে যেহেতু অ্যানি প্রপার্টির কথা বলা হয়েছে, ৩৭ সালের আইনটা অ্যাজ ইট ইজ রাখা হয়েছে। এই অ্যানি প্রপার্টি ইনক্লুডস এগ্রিকালচারাল ল্যান্ড, নন এগ্রিকালচারাল ল্যান্ড। ইন্ডিয়ান যে ফেডারেল কোর্টের জাজমেন্ট ছিল, এই জাজমেন্টে বলা ছিল যে হিন্দু বিধবারা কৃষি জমি পাবে না। ওই জাজমেন্টটাকে ফলো করা হয়েছে ইন্ডিয়ান জুরিসডিকশনে, এবং বাংলাদেশ জুরিসডিকশনে আজ অবধি এই ডিসিশনটা ফলো করা হতো। যদিও সিলেট অঞ্চলে ভিন্ন একটি আইন সামাজিকভাবে চালু আছে, সেখানে হিন্দু বিধবারা স্বামীর কৃষি জমিও পান। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। ওকলা স্পিড টেস্ট অ্যাওয়ার্ডের স্বীকৃতিতে বাংলালিংক এখন বাংলাদেশের ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক। এক্সপিরিয়েন্স করুন দেশ সেরা ইন্টারনেট স্পিড। হিন্দু বিধবাদের সম্পত্তিতে অধিকার আইন নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যারিস্টার উজ্জ্বল ভৌমিক, আইনজীবী, সুপ্রিম কোর্ট। ব্যারিস্টার উজ্জ্বল ভৌমিক, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ১৯৩৭ সালের যে আইন করা হয়েছিল হিন্দু বিধবাদের সম্পত্তি নিয়ে, সেখানে কিন্তু বলা হচ্ছিল প্রথম থেকে আইনটি ছিল ত্রুটিপূর্ণ এবং সে আইন অনুযায়ী বিধবারা তাদের যা হাজব্যান্ডের অকৃষি সম্পত্তিতে শুধু অধিকার পেত। দীর্ঘ ৮৩ বছর ধরে স্বামীর কৃষি জমিতে কোনো প্রাপ্য ছিল না তাদের। এবং আজকে কিন্তু হাইকোর্ট একটি রায় দিয়েছেন যে স্বামীর উভয় ধরনের সম্পত্তিতে স্ত্রীর অধিকার থাকবে। তো কিভাবে এই রায়টি এসেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতটা কি ছিল, যদি আপনি আমাদের জানাতেন। ধন্যবাদ শাহনাজ আপনাকে। এই আইনের যে প্রেক্ষাপটটা ছিল, ১৯৩৭ সালে আইন করা হলো হিন্দু উইমেন্স প্রপার্টি রাইটস টু প্রপার্টি অ্যাক্ট 37। এটার প্রেক্ষাপট ছিল, এই আইনের পূর্বে হিন্দু বিধবারা সন্তানের বর্তমানে, পুত্র সন্তানের বর্তমানে তারা সম্পত্তি পেত না। তো এখানে যদি পুত্র সন্তান যদি প্রেজেন্ট থাকতো, হিন্দু বিধবারা পেত না। হিন্দু বিধবারা পেত এদের অবর্তমানে, পুত্র, পুত্রের পুত্র, পুত্রের পুত্রের পুত্র, অর্থাৎ এই 3টা জেনারেশন থাকলে হিন্দু বিধবা কোনো প্রপার্টি পেত না। তো এই ৩৭ সালের আইনটা করা হয়েছিল হিন্দু বিধবাদের সম্পত্তির অধিকার দেওয়ার জন্য। এই মূল আইনে যে কোনো প্রপার্টির কথা বলা হয়েছে, কৃষি অকৃষি 2 ধরনের প্রপার্টির কথাই বলা হয়েছে। এখানে যে প্রবলেমটা হয়েছিল, ইম্পেরিয়াল লেজিসলেচার যে আইনটা তৈরি করেছিল, এই লেজিসলেচারদের ক্ষমতা ছিল না। কি ক্ষমতা ছিল না? যে কৃষি প্রপার্টি নিয়ে আইন প্রণয়নের জুরিসডিকশন সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল না। এই কৃষি জমি নিয়ে আইন করার এখতিয়ার ছিল হচ্ছে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের।
তো এই আইনটা যখন চ্যালেঞ্জ করা হলো ফেডারেল কোর্টে, ফেডারেল কোর্ট রায় দিলেন যেহেতু সেন্ট্রাল লেজিসলেটরদের জুডিশিয়াল লেজিসলেটিভ কম্পিটেন্সটা নাই, এ কারণে কৃষি জমিটার উপর এই আইনটা প্রযোজ্য হবে না। এই জাজমেন্টের কারণে অবস্থা দাঁড়ালো যে হিন্দু বিধবারা শুধুমাত্র অকৃষি জমি পাবে, কৃষি জমিতে এনাদের কোনো অধিকার থাকবে না। তো এই ফেডারেল কোর্টের জাজমেন্টের অনুযায়ী পরবর্তীতে জাজমেন্টগুলো ডেভেলপ হয়েছে, বাংলাদেশেও এই ফলো আপ হয়েছে। তো এটার প্রেক্ষাপটে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে এই ফেডারেল কোর্ট যে 1937 সালের যে আইনটা, এই আইনটা অনেক প্রদেশ যেমন হায়দ্রাবাদ, আসাম, এরা যেটা করেছে যে ইট অ্যাপ্লাইজ টু এগ্রিকালচারাল ল্যান্ড বলে একটা অ্যামেন্ডমেন্ট এনেছে। আসামের কথা বলি, আসাম যখন এই এক্সটেনশন টু এগ্রিকালচারাল ল্যান্ড অ্যামেন্ডমেন্ট এনেছে তখন হচ্ছে আসামের বিধবারা স্বামীর রেখে যাওয়া কৃষি জমিতে তাদের অধিকার প্রতিষ্ঠা পায়। এই আসামের সূত্র ধরে সিলেট যেহেতু আসামের অধীনে ছিল, সিলেটের যে বিধবারা ছিলেন তারা আজ অবধি ওই আসাম অ্যাক্টের সুবিধাটা পেয়ে আসছে। তো একই বাংলাদেশে দু ধরনের আইন প্রযোজ্য আজ অবধি ছিল। সিলেটে বিধবারা আজ অবধি এই অধিকারটা পেতেন, বাট রেস্ট অফ দ্য বাংলাদেশ বিধবারা এই আইনের সুবিধাটা পেতেন না। তো এখন যেটা হয়েছে যে আজকের জাজমেন্টের যে অবজারভেশন, এই অবজারভেশনে যেটা এসছে যে যেহেতু এই হিন্দু উইমেন্স রাইট টু প্রপার্টি অ্যাক্ট অ্যাজ ইট ইজ আমাদের বাংলাদেশ যখন ইমার্জেন্স করে তখন হচ্ছে 72 সালে এটা অ্যাডাপ্টেশন করা হয়, ওই 37 সালের পুরো আইনটাই আমরা অ্যাডাপ্ট করি। বাট হচ্ছে এই ফেডারেল কোর্টের জাজমেন্টের কারণে আমরা ওই ইন্টারপ্রিটেশনটা আমরা রেখে দিই যে হিন্দু রাইট টু প্রপার্টি অ্যাক্ট, উইমেন্স রাইট টু প্রপার্টি অ্যাক্ট হচ্ছে কৃষি জমির ক্ষেত্রে প্রযোজ্য না। তো আজকের জাজমেন্টের এই অবজারভেশনে যেটা আসছে যে আমাদের ওই ফেডারেল কোর্টের জাজমেন্ট আমাদের জন্য প্রযোজ্য হবে না। ফেডারেল কোর্টে যে রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল যে 1937 সালের আইনটা অ্যাপ্লিকেবল হবে না কৃষি জমির ক্ষেত্রে, সেই রেস্ট্রিকশনটা আজকের জাজমেন্টের মাধ্যমে এটা উঠে গেল। একটি বিষয় জানতে চাচ্ছি যে এই রায়ের পর হিন্দু বিধবারা যে সম্পত্তি পাবেন তারা কি সেটি হস্তান্তর করতে পারবে কিনা পরবর্তীতে? হস্তান্তরের কোনো অসুবিধে ছিল না। আমি একটু বলি, হিন্দু বিধবারা লাইফ ইন্টারেস্ট পায় জমিতে। এই লাইফ ইন্টারেস্টের মিনিং অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে দিয়ে থাকতে পারে, কিন্তু আমাদের অ্যাপেক্স কোর্ট এই লাইফ ইন্টারেস্ট বলতে এই জীবনকালীন সময় তারা ভোগ দখল করতে পারবে এরকম বলা হয়, একটা লিমিটেড ইন্টারেস্টের কথা বলে। বাট হচ্ছে অ্যাবসোলিউটলি কিন্তু এটা ভোগ করতে পারে, হিন্দু মহিলারা এটা ট্রান্সফার করতে পারে, তবে সাবজেক্ট টু সার্টেন কন্ডিশন, যে এটা আপনার লিগ্যাল নেসেসিটি থাকতে হবে। এই লিগ্যাল নেসেসিটিটা কি, যে এটা আপনার ধরুন আপনার সন্তানের চিকিৎসার জন্য, শিক্ষার জন্য, আপনার হাজব্যান্ডের হচ্ছে শ্রাদ্ধ কার্যের জন্য, আপনার পরিবারের ভরণ পোষণের জন্য। অর্থাৎ দেখা যায় যে লিগ্যাল নেসেসিটির কথা বললেও এই পারিবারিক যে নেসেসিটিগুলো আছে এগুলোকেই লিগ্যাল নেসেসিটি বলে চালিয়ে দেওয়া যায়। তো এটা ট্রান্সফার করার অধিকার হিন্দু উইডোদের থাকবে এবং আছে, আগে থেকেই আছে। আরেকটি ব্যাপারে জানতে চাচ্ছি যে হাইকোর্টের রায় কি সকল ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা এই রায়টি? হাইকোর্ট যেহেতু কনস্টিটিউশনাল কোর্ট, এনাদের যে ইন্টারপ্রিটেশনটা দিবেন সাবঅর্ডিনেট কোর্টের ওপর এটা বাধ্য হবে। এটা সব এই হাইকোর্টের প্রোনাউন্সমেন্ট হচ্ছে ল হিসেবে ধরে নেওয়া যায়। আমি এখানে একটা কথা বলে রাখছি যে আমাদের স্ট্যাটিউট যেটা 1937, এখানে কিন্তু কৃষি অকৃষির মধ্যে পার্থক্য করা হয়নি। এই ইন্টারপ্রিটেশনটাই হচ্ছে আজকে এই জাজমেন্টে আসছে যে কৃষি অকৃষির মধ্যে কোনো পার্থক্য নেই। ইন্ডিয়াতে একটা পার্থক্য তৈরি হয়েছিল, কী কারণে? এটা হয়েছিল যে সেন্ট্রাল গভর্নমেন্টের লেজিসলেটিভ কম্পিটেন্সি নাই। এক্ষেত্রে জানতে চাচ্ছি যে বাংলাদেশের আইন এবং ভারত বা অন্যান্য দেশের আইনের সাথে মূলত পার্থক্যটা কি? পার্থক্যটা দাঁড়াচ্ছে এখানে নেচারটার উপর, যে সম্পত্তিটা সে কিভাবে গ্রহণ করছে। যেটা বললাম আগে যে বাংলাদেশের বিধবারা হচ্ছে লাইফ ইন্টারেস্ট পায়, অর্থাৎ জীবন সত্ত্বে পায়। জীবন যতদিন আছে ততদিন সে সম্পত্তিটা ভোগ করতে পারবে। তারপর হচ্ছে এই সম্পত্তিটা এই বিধবার উত্তরাধিকারদের কাছে না গিয়ে যাবে হচ্ছে তার হাজব্যান্ডের উত্তরাধিকারদের কাছে। ইন্ডিয়াতে যেটা হয়েছে, এই লাইফ ইন্টারেস্টের কনসেপ্টটা 1956-এ হচ্ছে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। ওখানে বলা হয়েছে যে হিন্দু বিধবারা পরিপূর্ণ সত্য পাবে।
এবং এই পরিপূর্ণ সত্য পাওয়ার পরে তাদের এয়ার্সরা হচ্ছে এটা ইনহেরিট করবে। আর বাংলাদেশে এই বিধানটা আমরা এখনও আমাদের লেজিসলেচারে এটা করেনি। আমাদের লাইফ ইন্টারেস্টই আছে। ইন্ডিয়াতে আরও চেঞ্জ আসছে যে ছেলে মেয়ে সমান সত্ত্বে জমি পাবে, যেটা 2005 সালে আসছে। ওরা হিন্দু সাকসেশন অ্যাক্টে একটা পরিবর্তন এনেছে যে ছেলে মেয়ে উভয়ই একই পাবে। আমাদের যেটা হচ্ছে যে এই 1937 যেটা করেছে সেটা হচ্ছে সন্তানের সাথে সম অধিকার দেওয়া হয়েছে, যেটা আগে ছিল না। আগে যেটা ছিল চতুর্থ পর্যায়ে হচ্ছে বিধবারা পেতেন, ছেলে, ছেলের ছেলে, ছেলের ছেলের ছেলে, এরা যদি না থাকতো দেন হচ্ছে বিধবারা পেতেন। অর্থাৎ যদি সিনারিওটা এভাবে দেখা হয় যে স্বামীর ইমিডিয়েট মৃত্যুর পরে যদি তার ছেলে থাকে বিধবা কিছু পাবেন না, সে কৃষি অকৃষি যে কোনো ধরনের সম্পত্তি পাবেন না। ছেলের ছেলে রইল, তিনি থাকলেও পাবেন না, ছেলের ছেলের ছেলে থাকলেও তিনি থাকলেও পাবেন না। তো এই ইম্পেডিমেন্টের কারণে এই 1937-এর একটা আনা হয় যে ছেলের সাথে মাকে সমান অধিকারটা দেয়া। ধরুন একজন ছেলে একজন বিধবা আছে, এরা 50-50 পাবেন। এটা একটা রেভলিউশনারি আইন ছিল 1937-এ। বাট যেটা হয়েছে যে এই ফেডারেল কোর্টের কারণে একটা লিমিটেড অ্যাপ্লিকেশন এই আইনের আমাদের দেশে এতদিন ধরে চলে আসছিল। আজকের যে জাজমেন্টে যে অবজারভেশন আসছে এই ডিস্টিংশনটা থাকছে না, কৃষি জমি এবং অকৃষি জমির মধ্যে কোনো পার্থক্য থাকছে না। এই রায়ের সুফল বিধবারা ঠিক কবে থেকে পেতে পারবেন? এটা মূলত এখন যদি অনারেবল হাইকোর্টের ডিসিশনের এগেনস্টে হচ্ছে যদি আপিল করা হয় অ্যাপেলেট ডিভিশনে, অ্যাপেলেট ডিভিশন যদি সেটেল করে দেন এখন থেকেই পেতে পারেন। বাট অ্যাপেলেট ডিভিশন যখন ফাইনালি সেটেল করে দেবেন তখন থেকে এটার সুবিধা পাবেন। আরেকটি ব্যাপার জানতে চাচ্ছি যে এই রায়ের বিরুদ্ধে যাওয়ার মতো কোনো প্রতিষ্ঠান বা কেউ কোনো ব্যক্তি কি আছেন বাংলাদেশে? এটা একটা ব্যক্তিগত মামলা, তো প্রাইভেট স্যুট। এটা হচ্ছে একটা দেওয়ানি মোকদ্দমা ছিল। এই আমি একটু প্রেক্ষাপটটা বলি। প্রেক্ষাপট হচ্ছে এই হিন্দু বিধবার হাজব্যান্ড মারা যাওয়ার পরে উনি হাজব্যান্ডের রেখে যাওয়া সম্পত্তি যা ছিল সেগুলো হচ্ছে ওনার নামে রেকর্ড হয়ে গিয়েছিলেন। তো রেকর্ড হয়ে যাওয়ার পরে এই হিন্দু বিধবার দেবর উনি এই সম্পত্তি ক্লেম করলেন। ক্লেমের বেসিসটা ছিল যে ওনার বৌদি এই সম্পত্তিটা পেতে পারেন না। কারণ কি? কারণ হচ্ছে এটা হচ্ছে কৃষি জমি। এই কৃষি জমি থাকার কারণে হচ্ছে তার নামে রেকর্ড ভুল হয়েছে, এ কারণে তিনি এই সম্পত্তির মালিকানা দাবি করলেন। তো এখন যেটা হয়েছে যে কৃষি অকৃষি জমির যে ব্যবধানটা এটা মিলিয়ে গেছে এই অবজারভেশনের মাধ্যমে। আমাদের পূর্বেও ডিসিশন ছিল, বাট কনফ্লিক্টিং ডিসিশন ছিল আমাদের অ্যাপেক্স কোর্টগুলোর। কোনো কোর্ট বলেছেন যে কৃষি জমির উপর এই আইন বর্তাবে, অ্যাপ্লিকেবল হবে, আবার অনেকে বলেছেন যে অ্যাপ্লিকেবল হবে না। যেমন হিন্দু বিধবাদের এক্সিস্টিং যে আইন আছে, হিন্দু বিধবারা অগ্রক্রয়ের মামলা করতে পারে। অগ্রক্রয়ের মামলার মূল বেসিসটাই হচ্ছে অকৃষি জমি। আমাদের যে বাংলাদেশের স্যাট অ্যাক্ট আছে 1950-র, ওখানে 96 সেকশনে যেটা আছে ওটার বেসিসই হচ্ছে এখন যে কৃষি জমির অগ্রক্রয়। তো ওখানে যেহেতু আমাদের একটা ডিফারেন্ট লাইনের ডিসিশন হয়ে গেছে যে হিন্দু বিধবা অগ্রক্রয়ের সম্পত্তিতে অগ্রক্রয়ের মকদ্দমা করতে পারবে, সেহেতু ওখানে ওই ডিসিশনগুলোরও কথাবার্তা এই জাজমেন্টে আসবে আমি আশা করছি। আবার দেখা যাচ্ছে হিন্দু বিধবারা বাটোয়ারা মামলাও করতে পারছেন। তো বাটোয়ারা মামলার একটা মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে যেখানে সব ধরনের প্রপার্টি ইনক্লুড করতে হবে, হসপচে সব কৃষি অকৃষি সব জমি আনতে হবে। তো সেক্ষেত্রে একটা ডিফারেন্ট লাইনের ডিসিশন আমাদের অলরেডি আছে। এই জাজমেন্টের নতুনত্ব হচ্ছে এই স্পেসিফিক ইস্যু নিয়ে আমাদের এর আগে এটা ডিল করা হয়নি এই ইস্যুটা, যে হিন্দু বিধবারা কৃষি জমিতে উত্তরাধিকার সূত্রে ক্লেম করতে পারবেন কিনা। এটা একেবারে স্পেসিফিকভাবে এই মামলাতে এটা ডিল করা হয়েছে এবং অবজারভেশন দেয়া হয়েছে যে কৃষি জমিতে হিন্দু বিধবাদের উত্তরাধিকার সূত্রে এরা ইনহেরিট করতে পারে। আপনি বলছিলেন যে ভারতে হিন্দু লতে বেশ কিছু সংশোধন এসেছে, তো বাংলাদেশে হিন্দু লতে কিন্তু সেই পরিমাণ সংশোধন আসেনি। তো সেই ক্ষেত্রে কি কোনো ধরনের সংশোধন আসার সম্ভাবনা আছে বা কেউ কি এগিয়ে আসবেন সেই ক্ষেত্রে? এখন যারা ইন্টারেস্টেড বডি আছেন বাংলাদেশে, যারা লবিস্ট আছেন, এরা অনেক প্রপোজাল দিয়েছে, বাট এটা নিয়ে কোনো ড্রাফট আমাদের আইন কমিশন এখনো দেননি। এটার একটা কারণ হতে পারে যে এটা একটা পার্সোনাল ল নিয়ে আমাদের অ্যাপেলেট ডিভিশনের যে ডিসিশন আছে যে পার্সোনাল ল অ্যাপ্লিকেবল হবে। দেশে যে সাধারণ আইন আছে
পার্সোনাল ল হচ্ছে প্রিভেল করবে। তো এটার কারণে আর একটা সেন্সিটিভ ইস্যু পার্সোনাল ল, যে সম্পত্তি কে কতটুকু পাবে। এখন বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যদি এটা ফিল না করেন এবং তারা যদি এগিয়ে না আসেন, আমার মতে মনে হয় যে আশু সম্ভাবনা নেই। আমাদের কমিউনিটি থেকে যদি একটা দাবি না আসে এবং পিয়ার গ্রুপ না, পেয়ার প্রেশার না থাকে, তাহলে এ ধরনের ইন্ডিয়াতে যেহেতু 56 সালেই হয়ে গেছে, অ্যাবসোলিউটলি পেয়েছে, হিন্দু বিধবারা অ্যাবসোলিউটলি পাচ্ছে। আবার 2005 সালে হচ্ছে সমান সমান পাচ্ছে, ছেলে মেয়ে সমান সমান পাচ্ছে। ইন্ডিয়া ব্যাপকভাবে এগিয়ে গিয়েছে, কিন্তু আমরা ওটার সাথে তাল মিলিয়ে বাংলাদেশের আইন প্রণেতারা আইন বানাতে পারছেন না। আমার প্রশ্নটা ছিল যে আপনি বলছেন যে হিন্দু কমিউনিটি থেকে কাউকে এগিয়ে আসতে হবে কোনো আইন পরিবর্তনের জন্য, সেরকম কাউকে কি আপনারা পেয়েছেন? এখন এখানে বিভিন্ন ধরনের চেষ্টা চলেছে, বাট কী কারণে এটা হচ্ছে না এটা ঠিক বলা যাচ্ছে না। এক্স্যাক্ট কারণটা আমি বলতে পারবো না, কারণ এখানে আমাদের একটা বাংলাদেশের 10% হচ্ছে সম্প্রদায় হচ্ছে হিন্দুরা আছেন। তো কেন এই পরিবর্তনগুলো হচ্ছে না, এটা একটু ভাবার বিষয়। জনাব ব্যারিস্টার উজ্জ্বল ভৌমিক, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম ব্যারিস্টার উজ্জ্বল ভৌমিকের সাথে, আইনজীবী, সুপ্রিম কোর্ট। কথা বলছিলেন বিধবাদের সম্পত্তি আইন নিয়ে। এর সাথে নিউজ বিস 24 এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। আবার আমন্ত্রণ নিউজ বিস 24-এ। সিনহা রাশিদ হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাসকে 6 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। সকালে কমিটির সদস্যরা কক্সবাজার কারাগারে প্রবেশ করেন। এরপর বিকাল 5:30 পর্যন্ত প্রদীপকে জিজ্ঞাসাবাদ করা হয়। কমিটির প্রধান জানিয়েছেন, প্রদীপ যেসব তথ্য দিয়েছেন তা বিশ্লেষণের পর নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। কমিটি মোট 68 জনের বক্তব্য নিয়েছেন। এদিকে আদালতে জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়েছে পুলিশের করা মামলার 3 সাক্ষীকে। এছাড়া হোয়াই খংয়ে বন্দুকযুদ্ধে মুসা আকবর নিহতের ঘটনায় পরিকল্পিত দাবি করে সাবেক ওসি প্রদীপ সহ 27 জনের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। আমরা ইতোমধ্যে যে তথ্যাদি পেয়েছি বিভিন্ন সাক্ষী বা বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছ থেকে, সেগুলো তার সাথে যে সংশ্লিষ্ট বিষয়াদি ছিল সেগুলো তার সাথে কথা বলে আমরা পরিষ্কার হওয়ার চেষ্টা করেছি। এখন তিনি যে কথাবার্তাগুলো বলেছেন সেগুলো এখন আমাদের প্রাপ্ত অন্যান্য তথ্যগুলোর সাথে বিশ্লেষণ করে আমরা আমাদের রিপোর্টটি ফাইনাল করে ফেলব এবং আমরা এবার যে সময়টি দেয়া হয়েছে সরকারের তরফ থেকে, আমরা এই নির্ধারিত সময় আমাদের রিপোর্ট জমা দিয়ে দেব। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খানের নৃশংস হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। দুপুরে চট্টগ্রাম সেনানিবাসে 6টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি বলেন, এ ঘটনায় তৃতীয় পক্ষের সুযোগ নিতে চাওয়া দুঃখজনক। বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান, যাতে যোগ দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন এবং 6টি ইউনিটের প্রধানের কাছে তুলে দেন রেজিমেন্টাল কালার। বক্তব্যে সেনা সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান সেনাপ্রধান। অনুষ্ঠান শেষে সেনাপ্রধান কথা বলেন সাংবাদিকদের সাথে। এতে উঠে আসে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যার বিষয়টি। ঘটনাটিকে জঘন্য উল্লেখ করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান সেনাপ্রধান। আমি সেনাপ্রধান হিসাবে আশা করতে চাই যে তদন্তটা সুস্থভাবে সম্পন্ন হবে এবং যারা প্রকৃত ক্রিমিনাল তাদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা সেনাবাহিনীর সার্ভিং অথবা রিটায়ার্ড কারোর সাথে আর ভবিষ্যতে না ঘটে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে কাজ করছে যৌথ তদন্ত দল। তবে এই হত্যা নিয়ে তৃতীয় কোনো পক্ষ সুবিধা নিতে চেয়েছে, যা দুঃখজনক বলে মন্তব্য করেন সেনাপ্রধান। যে কোনো একটা ঘটনা ঘটলে কেউ না কেউ এটার একটা আনডিউ প্রিভিলেজ নিতে চায়। এবারও অনেকে চেষ্টা করেছিল, হয়তো এখনও করছে। তো এই ধরনের ঘটনা চলতেই থাকবে এবং সকলেই মর্মাহত হয়েছে এই ঘটনাটাতে। তো এরকম একটা ঘটনাকে নিয়ে কেউ যদি অন্য কিছু করার চেষ্টা করে, সেটা সত্যি খুব দুঃখজনক ঘটনা। 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল SM মতিউর রহমান সহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।
বুয়েটের শিক্ষার্থী আবরার হত্যার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 9 সেপ্টেম্বর। আজ এক দফা শুনানি শেষে এদিন ধার্য করা হয়। এর আগে সকালে কারাগার থেকে আদালতে নেওয়া হয় আসামিদের। 2019 সালে বুয়েটের শেরেবাংলা হল প্রতিষ্ঠানটির শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় 25 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছেন তদন্ত কর্মকর্তা। এর মধ্যে গ্রেপ্তার আছেন 22 জন। এর মধ্যে তাদের 8 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আমরা এই হত্যা মামলার সকল আসামির বিরুদ্ধে তারা একই উদ্দেশ্যে, এককভাবে নয়, একই উদ্দেশ্যে তারা সলা পরামর্শ করে আপনারকে হত্যা করেছে। তার জন্য 302, 34, 109 এবং 114 অভিযোগ তাদের বিরুদ্ধে এনেছি এবং আমরা তাদের বিরুদ্ধে সকলে চার্জ গঠন করার জন্য আমরা বলেছি। রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্র নাইমুল আবরার মৃত্যুর ঘটনায় কিশোর আলোর সম্পাদক সাহিত্যিক আনিসুল হক, গীতিকার কবির বকুল সহ 5 জনের মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার 10 আসামির মধ্যে পলাতক 5 জনের বিরুদ্ধে আজ এ আদেশ দিয়েছেন মহানগর হাকিম আদালত। অস্থাবর সম্পত্তি ক্রোক হওয়া বাকি আসামিরা হচ্ছেন মহিতুল আলম, পাভেল, শুভাশিস প্রামাণিক এবং শাহপরান তুষার। আগামী 20 সেপ্টেম্বর পলাতক 5 আসামির মালামাল ক্রোক সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গত বছর 1 নভেম্বর কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্র নাইমুল আবরার। কুরিয়ারে পাঠানো আসবাবপত্রের ভেতরে ছিল 52 কেজি গাঁজা। আর রশিদ প্রেরক এবং প্রাপকের নামের সাথে রেফারেন্স তালিকায় ছিল কুমিল্লা সিটি মেয়রের নাম। গাঁজা সহ 6 জনকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর এই তথ্য। এসব মালামাল পৌঁছে দিয়েছেন মেয়রের মালিকানাধীন হোটেলের কর্মচারী। র্যাব বলছে মূল হোতা হুমায়ুন কবিরকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসবে সব রহস্য। আবরার সাইদের সহায়তায় জাহিদুর রহমানের রিপোর্ট। 28 আগস্ট শুক্রবার রাত 8টা রাজশাহীতে আসবাবপত্র পাঠাতে কুমিল্লার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আসেন সিটি মেয়রের মালিকানাধীন রেড রুফ ইন হোটেলের কর্মচারী সোহেল। সাথে ছিলেন মুক্তুল হোসেন নামে এক ব্যক্তি। ওই আসবাবপত্রের ভেতর থেকে প্রায় 52 কেজি গাঁজা উদ্ধার করে র্যাব। আটক করা হয় 6 জনকে। কুরিয়ার সার্ভিসের রসিদে রেফারেন্স হিসেবে কুমিল্লা সিটি মেয়রের নাম। হোটেল কর্মচারী সোহেলের দাবি, প্রেরক হুমায়ুন কবিরের সাথে পরিচয় থাকায় তার অনুরোধেই আসবাবপত্র কুরিয়ার করতে গিয়েছিলেন তিনি। আর রেফারেন্সে নাম থাকার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি সিটি মেয়রের। আমি যেহেতু এখানে জব করি, সিসিটিভি সম্পর্কে আমার অবশ্যই ধারণা আছে। তাহলে আমি যদি জানতাম এগুলোর মধ্যে অবৈধ জিনিস আছে, তাহলে আমি সিসিটিভির ফুটেজে অবশ্যই যেতাম না। আমি একটা মেয়র, আমার নামকে বিক্রি করে কেউ, এটা তো আমার অপরাধ না। আমার ইষ্ট হোক, আমার জিএম হোক, তারা যদি জড়িত থাকে তারা সুষ্ঠু বিচার হোক। কুরিয়ার কর্তৃপক্ষের দাবি, গাঁজা সম্পর্কে কিছুই জানেন না তারা। যে সুকৌশল ওরা পাঠাচ্ছে আমাদের বুঝতে পারে না। মানে আমরা কুমিল্লা এটা আমরা ফেয়ার জিনিসটা পাইছি যায় ইনটেক অবস্থা। এটা কোনো আপনার যে মানে যে বক্সে তাল লাগানো আছে, এটাও মানে কোনো বোঝার সুযোগ নেই। র্যাব বলছে মূল হোতা হুমায়ুন কবিরকে গ্রেপ্তারের পর জানা যাবে বিস্তারিত। যে হুমায়ুন কবিরের নামে তারা এটা বুকিং দিছে, সেই হুমায়ুন কবির নাকি জানে যে এটা মেয়র সম্পৃক্ত কিনা। এরা হলো এইভাবে কথাটা এড়াই গেছে। তখন মামলাটা র্যাব তদন্তের জন্য চেষ্টা করছে, তদন্তটা পাই তাহলে সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষে বাকিটা বলা যাবে। মাদক পাচারের অভিনব কৌশল ও রশিদে সিটি মেয়রের নাম থাকায় তোলপাড় শুরু হয়েছে কুমিল্লা জুড়ে। জাহিদুর রহমান, চ্যানেল 24, কুমিল্লা। এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন জাহিদুর রহমান। জাহিদুর রহমান, কুরিয়ারে পাঠানো আসবাবপত্রের রসিদে যে প্রেরক এবং প্রাপকের নামের সাথে রেফারেন্সের তালিকায় ছিল কুমিল্লা সিটি মেয়রের নাম, তো এই ঘটনার বিষয়ে সিটি মেয়র কি বলছেন এবং কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ কি বলছেন, আর এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা? শাহনাজ, আপনি যেমনটা বলছিলেন, আপনার এই বিষয়টা নিয়ে আমি কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র যিনি এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন জাহিদুর রহমান। জাহিদুর রহমান, কুরিয়ারে পাঠানো আসবাবপত্রের রসিদে যে প্রেরক এবং প্রাপকের নামের সাথে রেফারেন্সের তালিকায় ছিল কুমিল্লা সিটি মেয়রের নাম, তো এই ঘটনার বিষয়ে সিটি মেয়র কি বলছেন এবং কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ কি বলছেন, আর এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা?
শাহনাজ, আপনি যেমনটা বলছিলেন, আপনার এই বিষয়টা নিয়ে আমি কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র যিনি মোহাম্মদ মনিরুল হক সাক্ষ্য রয়েছেন, আমি তার সাথে গতকাল কথা বলেছিলাম। তো এই বিষয়টা সম্পর্কে উনি যেটা জানালেন আমাকে, এটা হচ্ছে যে এইখানে কিভাবে তার নামটা যুক্ত করা হয়েছে এই বিষয়টা তিনি নিজে জানেন না। তবে একটা বিষয় হচ্ছে যে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় রেড রুফ ইন যে হোটেল রয়েছে, এই হোটেলটি কিন্তু আপনার সিটি মেয়র মনিরুল হক সাক্ষুর মালিকানাধীন, এবং তার হোটেলের কর্মচারী সেখানে গিয়ে আপনার এই মালামালটা আপনার রাজশাহীতে পাঠিয়েছে। এই বিষয়টা কিন্তু সিসিটিভির যে ক্যামেরা ফুটেজ, সেই ফুটেজে কিন্তু আপনার উঠে এসেছে। তো পাশাপাশি এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যিনি ধর্মপুর শাখার দায়িত্বে আছেন শফিকুল ইসলাম অপু। তিনি আমাকে যে বিষয়টা জানিয়েছেন যে এখানে যখন রেড রুফ ইন হোটেল থেকে হোটেল কর্মচারী এখানে আসবাবপত্র বুক করার জন্য এসেছে, ঠিক ওই সময় কিন্তু আপনার এখানকার দীর্ঘ সময় ধরে রেড রুফ ইন হোটেলের বিভিন্ন মালামাল এই কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে। আরেকটি ব্যাপারে জানতে চাচ্ছিলাম যে হুমায়ুন কবিরকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো অগ্রগতির খবরাখবর পেয়েছেন কি? অগ্রগতির বিষয়টা এটা হচ্ছে যে আমরা কুমিল্লা র্যাব 11 যিনি দায়িত্বে আছেন কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব, আমি তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে যে বিষয়টা জানিয়েছেন, রাজশাহীতে র্যাব 5 যেখানে মামলাটা তাদেরকে আটকের পর যে মামলা করেছে, ওই মামলা যদি কুমিল্লা র্যাব 11 সহযোগিতা চায় তাহলে হয়তো কুমিল্লা থেকে তারা সার্বিক সহযোগিতা করবেন। আর এছাড়া আরেকটা বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি, এই ঘটনায় সুন্দরবনের পক্ষ থেকে কিন্তু একটি তদন্ত টিম ইতিমধ্যেই কুমিল্লা এসেছেন এবং গতকালকে থেকে তারা কুমিল্লায় কাজ করছেন, এবং তারা ইতিমধ্যে কিভাবে আপনার কুরিয়ারে মাদক পাচার প্রতিরোধ করা যায় এই বিষয়টা নিয়ে তারা কাজ করছেন। পাশাপাশি এক্ষেত্রে যারা জড়িত, বুকিং ভ্যান থেকে শুরু করে এটার সাথে যারা জড়িত এই মালামাল সরবরাহ প্রক্রিয়ার সাথে, তাদেরকেও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করেছেন। তো এই ছিল মূলত কুমিল্লা থেকে সর্বশেষ সংবাদ। শাহনাজ। জাহিদুর রহমান, আপনাকে ধন্যবাদ। কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জাহিদুর রহমান। এর সাথে নিউজ বিস 24 এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি। ফিরছি একটু পরে। আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ বিস 24-এ। সহিংস হয়ে উঠেছে কক্সবাজারের ক্যাম্পে থাকা রোহিঙ্গারা। মূলত আধিপত্য বিস্তার, মাঝি বা নেতা নির্বাচন আর মাদক ব্যবসার দখল নিয়ে নিয়মিত জড়াচ্ছে সংঘাতে। বাড়ছে নতুন পুরনো রোহিঙ্গাদের মধ্যেও দ্বন্দ্ব। রক্তাক্ত এই ছবিটি এক রোহিঙ্গা শরণার্থীর। গত 30 আগস্ট উখিয়ার কুতুপালং ক্যাম্পে নতুন পুরনো রোহিঙ্গাদের সংঘর্ষে রক্তাক্ত হন তিনি। এমন ঘটনা কেবল একদিনের নয়, প্রায়ই নিজেদের মধ্যে সংঘাতে জড়াচ্ছে রোহিঙ্গারা। ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের কর্মকর্তারা বলছেন, আধিপত্য বিস্তার, মাঝি বা নেতা নির্বাচন আর মাদক ব্যবসা নিয়ে ঘটছে সহিংসতা। মাদকের প্রবণতা, অস্ত্রের প্রাদুর্ভাব, আর একটা হলো অপহরণের কিছু সমস্যা। এই কাজগুলো আসলে তাদের আভ্যন্তরীণ অনেক সমস্যার জন্য হয়ে থাকে। দল উপদল আছে, এদের মধ্যে অনেক মাঝি, উপমাঝি, এদেরকে নিয়োগ নিয়ে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। এই জিনিসগুলো আমাদেরকে আসলে ফেস করতে হয়। রোহিঙ্গাদের এমন সংঘাতে শঙ্কায় স্থানীয়রা। নাগরিক সমাজ বলছেন, ক্যাম্পে অস্ত্রের যোগান বাড়ছে, সেই সাথে বাড়ছে সন্ত্রাসী গ্রুপের সংখ্যা, তৎপরতা। যা বন্ধ করা না গেলে আরও অবনতি ঘটবে পরিস্থিতির। অস্ত্রের ঝনঝনানি তাদের অভ্যন্তরীণ ব্যাপার হিসাবে যদি ছেড়ে দেওয়া হয়, এটা আমাদের জন্য অত্যন্ত চিন্তার বিষয় হবে। উকিয়া ট্যাক্টাফের যা জনসাধারণ আছে তার চেয়ে কয়েক গুণ বেশি রোহিঙ্গা জনসাধারণ। এই অস্ত্র তারা পাচ্ছে কোত্থেকে তারা এটা সংগ্রহ করতেছে, কে সরবরাহ করতেছে, এটা নিশ্চিত করা প্রয়োজন। তবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বরাবরই সচেষ্ট তারা। রোহিঙ্গাদের আমরা সিএসিদের সাথে মিটিং করবো, তাদেরকে বলছি। আর অনেক লোক তো এখানে আমরা এই বিষয়টা দেখতেছি আর কি। উখিয়া টেকনাফের 34টি ক্যাম্পে প্রায় 11 লাখ রোহিঙ্গার বসবাস, যেখানে বর্তমানে প্রতিদিন গড়ে 2টির মতো ছোট বড় সংঘাতের ঘটনা ঘটছে। গত 3 বছরে এসব ক্যাম্পে সহিংসতার ঘটনায় 55টি হত্যাসহ মামলা হয়েছে প্রায় 600টি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি এবং ভ্যাকসিন নিয়ে কথা বলতে যুক্তরাজ্যের লন্ডন থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিল্টন রহমান। মিল্টন, যুক্তরাজ্য সহ ইউরোপের অনেক দেশেই কিন্তু স্কুল চালু হয়েছে এবং ওইসব দেশে কিন্তু এখন দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ চলছে কোভিড-19-এর। তো এই দ্বিতীয় পর্যায়ে চলাকালীন সময়ে স্কুল খোলার কারণ হিসেবে কি বলা হচ্ছে? গত সপ্তাহে যতটুকু জেনেছি, গত সপ্তাহে যুক্তরাজ্যে স্কুল খুলেছে। ধন্যবাদ।
আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ, আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে এবং মৃত্যুর হারও কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। আপনি দেখবেন যে বিশেষ করে যুক্তরাজ্যে গত সপ্তাহে বা তার আগের কয়েক সপ্তাহ কিন্তু মৃত্যুর হার নেমে এসেছিল 2 জন, 3 জন বা 4 জন এরকম, এবং আজকে দেখবেন যে মৃত্যুর হার উঠে দাঁড়িয়েছে 16 জনে, এবং আক্রান্তের হার একই হারে বাড়ছে। আক্রান্তের হার যেখানে আপনার আজকে 1184 জনের মতো আক্রান্ত হয়েছে, যেটা গত সপ্তাহ ছিল 853 জন, গত সোমবার। তো একদিনে কিন্তু এটা অনেক প্রায় 400-500 বেড়েছে, এবং একই হারে ইউরোপের সবকটি দেশেই আক্রান্তের হার বাড়ছে, বিশেষ করে স্পেন, ইটালি এবং ফ্রান্সে। আপনি একইভাবে এইখানে নেদারল্যান্ড এবং বেলজিয়াম কনফার্ম করেছে যে তাদের সেখানে একই ব্যক্তি দ্বিতীয়বার করোনা আক্রান্ত হবার ঘটনাও ঘটেছে। এতে আবার এই বিষয়টি উঠে এসেছে যে যারা বলা হচ্ছে যে একবার আক্রান্ত হলে আর আক্রান্ত হবে না, সেটাও ভুল প্রমাণিত হয়েছে। এখানে কিন্তু বারবার একই ব্যক্তি আক্রান্ত হবার ঘটনাও ঘটেছে। এবার আসি, আপনি যেটা বলছেন যে স্কুল খোলার যে বিষয়টি, স্কুল বিভিন্ন এলাকায় গত সপ্তাহে খুলেছে, কিন্তু ম্যাক্সিমাম স্কুলগুলো খুলেছে আজকে থেকে, নার্সারিগুলো আজকে থেকে খুলেছে, এবং প্রাইমারি স্কুলগুলো আগামীকাল থেকে খুলবে। আপনারা জানেন যে গত এক সপ্তাহ সরকার এবং যে টিচার্স ইউনিয়ন আছে এখানে, তাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে বিতর্ক চলছিল যে সেখানে সেফটি মেজরগুলো কিভাবে, সেগুলো সেট কিভাবে করবে, এসব গভর্নমেন্ট সেগুলো দিক নির্দেশনা দিচ্ছিল। টিচার্স ইউনিয়ন বলছে যে তারা তাদের ট্রেনিং আছে, সেখানে সরকারের ইনভলভমেন্ট তারা চাচ্ছিল না। আর গতকালকে দেখবেন যে সরকার বলেছে যে এখন থেকে স্টুডেন্টরা যারা স্কুলে যাবে তারা মাস্ক পরে যেতে হবে, মাস্ক যদি পরে না যায় তাহলে তাদেরকে 100 পাউন্ড করে জরিমানা করা হবে। তো এটিকে আবার টিচার্স ইউনিয়ন সাধুবাদ জানিয়েছে যে এটা সংক্রমণ রোধের ক্ষেত্রে কিছুটা কাজে আসবে। এবং যেটা বলছিলেন যে আক্রান্তের মধ্যেও কেন স্কুল খুলছে, আপনারা জানেন যে এর মধ্যে কিন্তু সবগুলো ক্লাসের রেজাল্ট দেওয়া হয়েছে, সেই রেজাল্টগুলো নিয়ে আবার রিভিউ হয়েছে, নানান বিতর্ক হয়েছে, কারণ স্কুল বন্ধ থাকার কারণে ফলাফলগুলো যথাযথভাবে দেওয়া হয়নি। ফলে আর আরেকটি বিষয় হচ্ছে, আপনি জানেন সামারের বন্ধের পরে নর্মাল স্কুল খোলে কিন্তু 3 তারিখে, সেপ্টেম্বরের 3 তারিখে যথারীতি। এবারও আজকে 3 তারিখে স্কুলগুলো খুলেছে, এবং তারা এটা অন টেস্টে এটি খুলছে, এবং এখান থেকে তারা দেখবে যে কিছুদিন যে আক্রান্তের হার বা স্টুডেন্ট আক্রান্ত হচ্ছে কিনা, এই বিষয়গুলো অবজারভেশন রাখবে। যদি দেখা যায় যে এই বিষয় আক্রান্তের হার বাড়ছে, তাহলে তারা আবারও লাগাম টেনে ধরবে এবং হয়তো নতুন কোনো মেজর তারা ইমপ্লিমেন্ট করবে। বিশেষ করে আপনি দেখবেন যে বার্মিংহামে আজকে নতুনভাবে কড়াকড়ি আরোপ করা হয়েছে, নতুন কিছু মেজর সেখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেগুলো আগে ওল্ডহ্যাম এবং আপনার ম্যানচেস্টারে হয়ে আসছিল এবং লেস্টারে হয়ে আসছিল। সেই বিষয়গুলো যেখানেই আক্রান্তের হার বাড়ছে বা যেখানে সংখ্যা বাড়ছে, সেখানে সরকার যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। ব্যাপারে জানতে চাচ্ছি যে আপনি বলছিলেন আজকেও কিন্তু যুক্তরাজ্যে 1184 জন আক্রান্ত হয়েছে। একই সাথে ইতালি, স্পেন এবং ফ্রান্সের কথা যদি বলি, সেখানেও কিন্তু প্রতিদিনে প্রায় 1000-এর উপরে আক্রান্ত হচ্ছে। তো দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ রোধে ইউরোপের দেশগুলো কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? সবগুলো দেশ আগে যেই বিষয়গুলো তারা ফলো করেছে, যে সিস্টেমগুলো মেনটেন করেছে, সেগুলো আবার ক্রমান্বয়ে সেগুলো আবার ইমপ্লিমেন্ট করার জন্য ক্রমান্বয়ে আবার ব্যাক আসছে, তারা ক্রমান্বয়ে সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। কারণ এখানে আপনি দেখবেন ব্রিটিশ গভর্নমেন্টের একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, লিক হয়েছে গত পরশুদিন। সেখানেও কিন্তু খুব শঙ্কার কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই উইন্টারে প্রায় 84,000 মানুষ মারা যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছে। একইভাবে ইউরোপের সব দেশগুলোই কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আতঙ্কিত, এবং তারা ব্যাক আসছে। আর যেটি আপনি বলছিলেন যে ভ্যাকসিনের যে বিষয়টি, আপনারা জানেন যে অক্সফোর্ড এবং আপনার ইম্পেরিয়াল কলেজের যেই 3rd ফেজ এখন চলছে, সেটার পরে ওরা বলছে যে ডিউরিং ক্রিসমাস টাইম এটা ওরা ইমপ্লিমেন্ট করবে। আবার একই সাথে আপনি দেখবেন যে নেক্সট উইক থেকে কিন্তু ক্যামব্রিজ ইউনিভার্সিটিও তারা প্রায় 1.9 মিলিয়ন পাউন্ড পেয়েছে গভর্নমেন্টের কাছ থেকে, তারা আবার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে। তো সো এখানকার ভ্যাকসিন গুলো আশা করা যাচ্ছে যে ডিসেম্বরের এন্ড অফ দ্য ডিসেম্বর এইখানে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। এবং কিন্তু এই যে গভর্নমেন্টের রিপোর্টের যে লিক রিপোর্টের মধ্যে যে বিষয়গুলো এসছে, সেই আশঙ্কাগুলো কিন্তু এই ডিসেম্বরের আগে বলা হচ্ছে, এই উইন্টারের মধ্যেই। এখন যে আক্রান্ত যারা হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে যে সেপ্টেম্বর, এন্ড অফ দ্য সেপ্টেম্বর অথবা অক্টোবরের শুরুর দিকে এই যে আক্রান্ত মানুষগুলো এখান থেকেই মৃত্যুর হার বাড়তে শুরু করবে। তো সেই হিসেবে গভর্নমেন্ট সেই সতর্কতামূলক ব্যবস্থাগুলো করছে। আর বিশেষ করে
এর মধ্যে আপনি দেখবেন যে সবকিছু স্বাভাবিক করে দেওয়ার ফলে এখানকার বিচগুলোতে ছিল উপচে পড়া ভিড়, এবং রেস্টুরেন্টগুলোতে আপনি হেল্প আউট ইট আউট একটা সিস্টেম করেছিল গভর্নমেন্ট, যে রেস্টুরেন্টে খেলে 10 পাউন্ড খেলে 5 পাউন্ড দিবে পাবলিক আর 5 পাউন্ড গভর্নমেন্ট দিবে রেস্টুরেন্টকে। ফলে এই গত 4-5 সপ্তাহ এটা নিয়ে প্রত্যেকটি রেস্টুরেন্টে প্রচন্ড রকম ভিড় ছিল। এই যে ভিড়, এখান থেকেই আশঙ্কা করা হচ্ছে যে আক্রান্তের হার বাড়বে, যদিও সব জায়গাতে সিস্টেমগুলো মেনটেন করা হয়েছে, যথাযথ মেজর মেনটেন করা হয়েছে। তারপর আশঙ্কা করা হচ্ছে যে আক্রান্ত হওয়ার পেছনের কারণ হচ্ছে মানুষের লকডাউন ইজ করার ফলে মানুষ যে যথেচ্ছভাবে চলাফেরা করেছে, যার ফলে এই আক্রান্তের হার ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে। তবে গভর্নমেন্ট এটাও বলেছে যে তারা ক্রমান্বয়ে এটা ট্যাকেল করার ক্ষেত্রে আবার প্রয়োজনের পেছনে ফেরত যাবে, যেগুলো বার্মিংহাম, লেস্টার বা অন্যান্য জায়গাগুলোতে অলরেডি ইমপ্লিমেন্ট তারা শুরু করেছে। রহমান, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যুক্তরাজ্যের করোনা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন মিন্টন রহমান, যুক্ত হয়েছিলেন লন্ডন থেকে। এই ছিল আজকে নিউজ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।